প্রতি বছর 5 সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। ছাত্রছাত্রীদের কাছে তিনি অসম্ভব জনপ্রিয় ছিলেন। একবার একটা ঘটনা ঘটেছিল। রাষ্ট্রপতি হওয়ার পর পড়ুয়াদের দাবি ছিল তার জন্মদিনটি যেন বিশেষভাবে পালন করা হয়। তখন তিনি বলেছিলেন, আমার জন্মদিন পালন না করে যদি সেই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে তিনি খুশি হবেন। সেই থেকে আমরা তার জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করি। কিন্তু 5 অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস অর্থাৎ বিশ্ব শিক্ষক দিবস। ডক্টর এপিজে আব্দুল কালামকে কেউ একবার জিজ্ঞাসা করেছিলেন, মানুষ আপনাকে কি হিসেবে মনে রাখলে আপনি খুশি হবেন? তিনি বলেছিলেন, আমাকে যদি মনে রাখতেই চাও তাহলে একজন শিক্ষক হিসেবে মনে রেখো। আজ জাতীয় শিক্ষক দিবস। আজ ছাত্রছাত্রীদের প্রতি প্রীতি ও ভালোবাসা উদযাপনের দিন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে ও সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণপরিচয়। আজকের বিষয় হরিচরণ বন্দ্যোপাধ্যায়, রচয়িতা হীরেন্দ্রনাথ দত্ত। তার আগে কবি পরিচিতি। হীরেন্দ্রনাথ দত্ত 1903 সালের 24শে আগস্ট বর্তমান বাংলাদেশের কুমিল্লায় হীরেন্দ্রনাথ দত্তের জন্ম। পিতা শারদাচরণ। ইন্দ্রজিৎ ছদ্মনামে দেশ পত্রিকায় নিয়মিত লিখতেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ইন্দ্রজিতের খাতা, ইন্দ্রজিতের আসর, অচেনা রবীন্দ্রনাথ, শান্তিনিকেতনে এক যুগ প্রভৃতি। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন। 1943 সালে শান্তিনিকেতনে বিদ্যালয়ের কাজে যোগ দেন। 1995 সালের 6 নভেম্বর তার জীবনাবসান হয়। পাঠ্যাংশের নামকরণ কতদূর সার্থক? এর সপক্ষে বলা যেতে পারে, পাঠ্যাংশের নামকরণ হরিচরণ বন্দ্যোপাধ্যায় দেখে মনে হতে পারে যে এর বিষয়বস্তু হরিচরণের জীবনী, কিন্তু গদ্যাংশটি জীবনী ছাড়িয়েও অনেক কিছু। হরিচরণের একনিষ্ঠতা, তার শ্রমসাধ্য কাজের প্রতি নিষ্ঠা, অধ্যবসায় সবকিছুই শ্রদ্ধার সাথে আলোচিত হয়েছে। সব বাধা বিপত্তি জয় করে বাংলার সর্ববৃহৎ অভিধান সংকলনের কৃতিত্ব যার, তিনিই গল্পের শিরোনামে স্থান লাভ করেছেন। দীর্ঘ 40 বছরের ফল বঙ্গীয় শব্দকোষের মতো সুবৃহৎ বাংলা অভিধান রচনা করে বাঙালি সমাজের কাছে চিরনমস্য হয়েছেন হরিচরণ। তাই পাঠ্যাংশের নাম উপযুক্ত ও সার্থক। হরিচরণ বন্দ্যোপাধ্যায়, লেখক হীরেন্দ্রনাথ দত্ত। শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রথম যুগে যারা রবীন্দ্রনাথের আহ্বানে বিদ্যালয়ের কাজে এসে যোগ দিয়েছিলেন তারা সকলেই অসাধারণ ব্যক্তি ছিলেন এমন কথা কেউ বলবে না। দু একজন অবশ্যই অসাধারণ ছিলেন, তাদের কথা আলাদা, কিন্তু অন্যান্যদের বেলায় একথা নির্বিবাদে বলা যেতে পারে যে বিদ্যায় বুদ্ধিতে তাদের সমকক্ষ ব্যক্তির অভাব দেশে তখনও ছিল না, এখনও নেই। অথচ নিজ নিজ ক্ষেত্রে এরাও অনেকেই অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। এরা স্বেচ্ছায় এমন সব কার্যভার স্বহস্তে গ্রহণ করেছিলেন আজকের সাংসারিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা যাকে হঠকারিতা বলে মনে করবেন। মনে হবে আপন সাধ্যসীমা ভুলে গিয়ে তারা সাধ্যাতীতের স্বপ্ন দেখেছেন। কিন্তু শেষ পর্যন্ত সকল অবিশ্বাসীর অবিশ্বাসকে মিথ্যা প্রতিপন্ন করে
আপন সাধনায় সিদ্ধি লাভ করেছেন। বাস্তবিক পক্ষে তারা যেভাবে কাজ করেছেন তাকে একমাত্র সাধনা নামেই অভিহিত করা যায়। মাসমাহিনার চাকুরে দ্বারা এ জাতীয় কাজ কখনোই সম্ভব নয়। যে কাজে বহুজনের মিলিত প্রয়াস প্রয়োজন, কখনো কখনো সম্পূর্ণ একক চেষ্টায় সে কাজ সম্পন্ন হয়েছে। কর্তা অকিঞ্চন, কীর্তি সুমহান। আপাত দৃষ্টিতে মনে হতে পারে কর্তার তুলনায় কীর্তি বহুগুণে বৃহৎ। বস্তুত তা নয়। কীর্তি কখনো কর্তাকে ছাড়িয়ে যায় না। বাহ্যত যার দৃষ্টিগোচর ছিল না, সেই শক্তি তাদের চরিত্রের মধ্যে নিহিত ছিল। সুবৃহৎ কার্যে সবচেয়ে বেশি প্রয়োজন নিষ্ঠা এবং অভিনিবেশ। বিদ্যা বুদ্ধি তো ছিলই, তদুপরি উক্ত দুই গুণ সন্নিপাতে সাধারণ মানুষের দ্বারাও অসাধারণ কার্য সম্পাদন সম্ভব হয়েছিল। রবীন্দ্রনাথের ডাকে শান্তিনিকেতনে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম যুগে যারা কাজে যোগ দিয়েছিলেন তারা অনেকেই অত্যন্ত সাধারণ মানুষ ছিলেন। প্রত্যেকেই তারা নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। স্বেচ্ছায় এমন সব কাজের ভার তারা নিয়েছেন যে আজকের সামাজিক ও সাংসারিক জীবনের ক্ষেত্রে অনেকেই বোকামি বলে মনে করবে। নিজ নিজ সাধ্যের সীমা ভুলে গিয়ে তারা প্রত্যেকেই প্রায় সাধ্যের অতীত কাজ করেছেন। আপন সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তাদের কাজ বাস্তবিক অর্থেই সাধনা। শুধুমাত্র মাস মাইনের চাকরি দিয়ে এ কাজ সম্ভব নয়। যে কাজ বহুজনের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সম্ভবই নয়, সেই কাজ সম্পূর্ণ একক প্রচেষ্টায় সম্ভব করে তুলেছেন তারা। বলা হয় কর্তা নয়, কীর্তি সুমহান। আপাত দৃষ্টিতে একথা সত্য হলেও কীর্তি কখনো কর্তাকে ছাড়িয়ে যায় না। এর কৃতিত্ব অনেকাংশে শান্তিনিকেতনের প্রাপ্য। কারণ এরূপ মানুষ শান্তিনিকেতন নিজে হাতে তৈরি করেছে। আমাদের দেশে স্থান মাহাত্ম্য বলে একটা কথা আছে। সেটা কেবলমাত্র স্থান বিশেষের মাটি জল হাওয়ার গুণ নয়। সে স্থানই মহৎ, যে স্থান মানুষের কাছ থেকে বড় কিছু দাবি করতে জানে। দাবি করবার অধিকার সব স্থানের থাকে না। সে অধিকার অর্জন করতে হয়। অর্জন করতে হয় নিজের দান শক্তির দ্বারা। যে দিতে জানে সেই দাবি করতে জানে। আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম। শান্তিনিকেতনই দেশকে প্রথম শিখিয়েছে যে বিদ্যালয় কেবলমাত্র বিদ্যাদানের স্থান নয়, বিদ্যা চর্চার স্থান। শুধু বিদ্যা চর্চা নয়, বিদ্যা বিকিরণের স্থান। বিদ্যা অর্জনের পথ সুগম করে দেওয়া বিদ্যা কেন্দ্রের অন্যতম প্রধান কর্তব্য। যে সময়ে আমাদের দেশের বিশ্ববিদ্যালয় সমূহ একথা ভাবেনি, শান্তিনিকেতন বিদ্যালয় তার শৈশবেই সেসব কথা ভেবেছে এবং সেজন্য নিজেকে প্রস্তুত করেছে। শান্তিনিকেতনের স্থান মাহাত্ম্য বলতে এই অর্থেই বলেছি। এছাড়া রবীন্দ্রনাথ নিজের সর্বশক্তি নিয়োগ করেছিলেন শান্তিনিকেতনের সেবায়। সেই জোরে তিনি যাদের আহ্বান করেছিলেন তাদের কাছ থেকে নিঃসংকোচে সর্বশক্তি নিয়োগের দাবি করতে পেরেছিলেন। লেখক হীরেন্দ্রনাথের মতে হরিচরণ বন্দ্যোপাধ্যায় সেই সব মানুষের মধ্যে অন্যতম যারা রবীন্দ্রনাথের অনুরোধে শান্তিনিকেতনে বিদ্যালয়ের কাজে যোগ দিতে এসেছিলেন। তারা নিজেদের সামর্থ্য বা ক্ষমতার চেয়েও বেশি কাজ করেছিলেন। এর ফলে অনেক কঠিন কাজ সহজ হয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথের প্রভাব ছাড়াও লেখক একে শান্তিনিকেতনের মাটির গুণ বলে মনে করেছেন। ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম। বিদ্যা দান বা বিদ্যাচর্চার ক্ষেত্রে শুধু নয় তা, বিদ্যা বিকিরণের স্থান। বিদ্যার্জনের পথ যাতে সুগম হয়, বিদ্যা কেন্দ্রের প্রধান কর্তব্যই হলো তা।
সেই সময় দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষাদান ও শিক্ষা প্রসারের এইসব মহৎ উদ্দেশ্য চিন্তাই করেনি। শান্তিনিকেতন বিদ্যালয় তার শৈশব অবস্থাতেই সে কথা ভেবেছে এবং নিজেকে সেইভাবে প্রস্তুত করেছে। আর এখানেই শান্তিনিকেতনের স্থান মাহাত্ম্য। হরিচরণ বন্দ্যোপাধ্যায় মশাই যখন রবীন্দ্রনাথের নির্দেশে বঙ্গীয় শব্দকোষ রচনায় প্রবৃত্ত হন, তখন বঙ্গীয় পণ্ডিত সমাজে তিনি সম্পূর্ণ অপরিচিত ছিলেন। বয়সে নবীন, অভিজ্ঞতায় অপ্রবীণ, বিশ্ববিদ্যালয়ের ছাপটুকু পর্যন্ত নেই। প্রামাণিক কোনো গ্রন্থ রচনা করে পাণ্ডিত্যের পরীক্ষায় উত্তীর্ণ হননি। এরূপ সুবৃহৎ কাজের জন্য তার প্রস্তুতি কতখানি সে বিষয়ে সাধারণের মনে সংশয় থাকা স্বাভাবিক। কিন্তু দেখা যায় রবীন্দ্রনাথের মনে বিন্দুমাত্র সংশয় ছিল না। থাকলে এমন নিশ্চিন্ত মনে এই বিশাল কার্যভার তার উপরে ন্যস্ত করতে পারতেন না। এই সম্পর্কে একটি কথা অনেক সময় আমার মনে হয়েছে। শান্তিনিকেতনের প্রথম যুগে রবীন্দ্রনাথের অধ্যাপক নির্বাচন অনেকটা যেন শেক্সপিয়ারের প্লট নির্বাচনের মতো। হাতের কাছে যেমন তেমন একটা গল্প পেলেই হলো। শেক্সপিয়ার চোখ বুজে তাকেই গ্রহণ করেছেন। প্রতিভাবানদের হাতে ছাই ধরলেও শোনা হয়ে যায়। অত্যন্ত শীর্ণ বিবীর্ণ কাহিনীও রক্ত মাংস অস্থিমজ্জার সংযোগে পরিপুষ্ট হয়ে উঠেছে, রঙে রসে পূর্ণতা লাভ করেছে। নিষ্প্রাণ কাহিনী প্রাণের স্পন্দনে অপূর্ব বিস্ময়ে পরিণত হয়েছে। পণ্ডিত সমালোচকদের মতে মূল কাহিনীতে শেক্সপিয়ার ঐশ্বর্যের আভাস মাত্র ছিল না। অবশ্য এমন হওয়া অসম্ভব নয় যে একমাত্র শেক্সপিয়ারের কবিদৃষ্টিতেই সেই সব শীর্ণ কাহিনীর অনুচ্চারিত সম্ভাবনাটুকু ধরা পড়েছিল। রবীন্দ্রনাথ সম্পর্কেও এ কথা প্রযোজ্য। আপাত দৃষ্টিতে যে মানুষ সাধারণ, তারও প্রচ্ছন্ন সম্ভাবনা রবীন্দ্রনাথের দৃষ্টিকে এড়াতে পারেনি। জমিদারি সেরেস্তার কর্মচারীকে অধ্যাপনার কাজে ডেকে এনে একজনকে দিয়ে লিখিয়েছেন ছেলে মেয়েদের উপযোগী করে বাংলা ভাষার প্রথম বিজ্ঞান গ্রন্থমালা, আর একজনকে দিয়ে বাংলা ভাষার বৃহত্তম অভিধান। বিধুশেখর শাস্ত্রী ইংরেজি ভাষায় অনভিজ্ঞ টোলের পণ্ডিত। সেই মানুষ কালক্রমে বহু ভাষাবিদ হলেন। ভারতীয় পণ্ডিত সমাজে সর্বাগ্রগণ্যদের অন্যতম। ক্ষিতিমোহন সেনও সংস্কৃতজ্ঞ পণ্ডিত। তারও জিজ্ঞাসা নতুন পথে প্রবাহিত হল। মধ্যযুগীয় সাধু সন্তদের বাণী সংগ্রহ করে ভারতীয় জীবন সাধনার বিস্তৃত প্রায় এক অধ্যায়কে পুনর্জীবিত করলেন। এই সমস্তই সম্ভব হয়েছিল রবীন্দ্রনাথের অনুপ্রেরণায়। তিনি দাবি করেছেন, এরা প্রাণপণে সেই দাবি পূরণ করেছেন। দাবি পূরণ করতে গিয়ে এদের শক্তি দিনে দিনে বিকাশ লাভ করেছেন। ক্ষিতিমোহনবাবু বলতেন, গুরুদেব নিজে হাতে আমাদের গড়ে নিয়েছেন, নইলে যে বিদ্যা শিখে এসেছিলাম তাও ঠিকমতো ব্যবহার করা আমাদের সাধ্যে কুলোতো না। রবীন্দ্রনাথের মানুষ চেনার ক্ষমতাকে লেখক শেক্সপিয়ারের প্লট নির্বাচনের সঙ্গে তুলনা করেছেন। প্রসঙ্গক্রমে ক্ষিতিমোহন সেন, বিধুশেখর শাস্ত্রী প্রমুখের কথাও তিনি উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণাতেই সব সম্ভব হয়েছিল। তার দাবি প্রাণপাত করে পূরণ করতেন এইসব মানুষেরা। রবীন্দ্রনাথের দাবি পূরণ করতে গিয়ে এইসব মানুষদের শক্তি বৃদ্ধি পেয়েছিল, শিক্ষা বিকশিত হয়ে উঠেছিল। ক্ষিতিমোহন সেন বলতেন, গুরুদেব নিজে হাতে তাদের গড়ে নিয়েছেন। রবীন্দ্রনাথ যে চোখ বুজে এদের গ্রহণ করেছিলেন এমন নয়, চোখ মেলেই করেছিলেন। মানুষ যাচাই করবার বিশেষ একটি রীতি তার ছিল। প্রথমেই দেখে নিতেন দৈনন্দিনের দাবি মিটিয়ে মানুষটির মধ্যে উদ্বৃত্ত কিছু আছে কিনা। রবীন্দ্রনাথের সারা জীবনের সাধনা উদ্বৃত্তের সাধনা। সংসারের 15 আনা মানুষই 8 প্রৌঢ়ে।
তাদের দিয়ে নিত্যদিনের গৃহস্থালির কাজটুকু শুধু চলে। বাড়তি কিছু দেবার মতো সম্বল এদের নেই। জমিদারি মহল্লা পরিদর্শন করতে গিয়ে আমিনের সেরেস্তায় নিযুক্ত হরিচরণকে জিজ্ঞেস করেছিলেন, দিনে সেরেস্তার কাজ করো, রাত্রিরে কি করো? হরিচরণ সসংকোচে বলেছিলেন, সন্ধেবেলায় তিনি একটু সংস্কৃতের চর্চা করেন। একখানা বইয়ের পাণ্ডুলিপিও প্রস্তুত আছে। পাণ্ডুলিপিটি চেয়ে নিয়ে দেখে নিলেন। মানুষ কিভাবে অবসর যাপন করে তাই দিয়ে তার প্রকৃত পরিচয়। যার মধ্যে উদ্বৃত্ত কিছু নেই তার অবসর কাটে না। ওই সামান্য বাক্যালাপ থেকেই হরিচরণবাবুর ভবিষ্যৎ সম্ভাবনাটি কবি দেখতে পেয়েছিলেন। এই কারণেই অত্যল্পকাল মধ্যে ম্যানেজারের নিকট নির্দেশ এলো, তোমার সংস্কৃতজ্ঞ কর্মচারীটিকে শান্তিনিকেতনে পাঠিয়ে দাও। কবি তখন বিদ্যালয়ের প্রয়োজনে সংস্কৃত প্রবেশ নামে একটি পুস্তক রচনায় নিযুক্ত ছিলেন। সংস্কৃত শিক্ষার সহস্র প্রণালী উদ্ভাবনী ওই পুস্তকের উদ্দেশ্য ছিল। হরিচরণবাবু আসবার পরে কবি তার অসমাপ্ত পাণ্ডুলিপিটি হরিচরণবাবুর হস্তে অর্পণ করেন। অধ্যাপনা কার্যের অবসরে তিনি কবির নির্দেশ মতো ওই পুস্তক রচনা সমাপ্ত করেন। রবীন্দ্রনাথের দূরদৃষ্টি, মানুষের অন্তর্নিহিত প্রতিভা সন্ধানের দুর্লভ ক্ষমতা, উপযুক্ত ব্যক্তিকে দিয়ে উপযুক্ত কাজ করিয়ে নেওয়ার দক্ষতা এখানে আলোচিত হয়েছে। পাকা জহুরি যেমন সঠিক জহর চেনেন, ঠিক তেমনি রবীন্দ্রনাথও বাংলার বিভিন্ন আঙিনা থেকে এদের এনেছিলেন। প্রতিভার স্ফুরণ লক্ষ্য করে তিনি তাদের প্রতিভা বিকাশের উন্মুক্ত ক্ষেত্র শান্তিনিকেতনে নিয়ে আসেন। সেই রকমই এক প্রতিভাধর মানুষ হলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়। জমিদারি মহল্লা পরিদর্শন করতে গিয়ে আমিনের সেরেস্তায় নিযুক্ত আপাতদৃষ্টিতে সাধারণ, বয়স ও অভিজ্ঞতায় নবীন একজন মানুষের সঙ্গে রবীন্দ্রনাথের আলাপ হয়। সামান্য কথাবার্তা আর তার অবসর সময় কাটানোর খোঁজটুকু নিয়েই রবীন্দ্রনাথ সেই মানুষটিকে শান্তিনিকেতনে ডেকে পাঠান। শুধু তাই নয়, তার নিজের অসমাপ্ত সংস্কৃত প্রবেশ পুস্তকটি তাকে দিয়ে সম্পূর্ণ করান। 37 থেকে 38 বৎসরের যুবক হরিচরণকে বিশাল অভিধান রচনার কাজের নির্দেশ দেন। বিধুশেখর শাস্ত্রী, জন্ম 1878 সালে, মৃত্যু 1957 সালে। মাত্র 17 বছর বয়সে তিনি কাব্যতীর্থ হন। 1311 সালে তিনি শান্তিনিকেতনে শিক্ষক হিসেবে যোগ দেন। বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। ক্ষিতিমোহন সেন, জন্ম কাশীতে 1880 সালে, মৃত্যু 1960 সালে। 1908 সালে শান্তিনিকেতনে যোগ দেন। কর্মজীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিশ্বভারতী বিদ্যাভবনের অধ্যক্ষ পদে নিযুক্ত ছিলেন। তিনি প্রথম বিশ্ববিদ্যালয় থেকে দেশিকোত্তম উপাধি লাভ করেন। হরিচরণ পাঠ্যাংশটি আজকে এই পর্যন্তই। পরবর্তী অংশ নেক্সট ভিডিওতে। পাঠ্য বই অবশ্যই অনুসরণ করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।